আচ্ছা, এমন একটা দেশের কথা ভাবুন তো, যেখানে রাশিয়ার চেয়েও বেশি মানুষ থাকে, অথচ দেশটা আয়তনে অনেক অনেক ছোট। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা হলো এক অদম্য লড়াকু মনোভাবের গল্প। আর এই দেশটাই হলো বাংলাদেশ। চলুন আজ এই বদ্বীপের গভীরে ডুব দেওয়া যাক। আমাদের এই যাত্রায় আমরা দেখব এর অবাক করা ভূগোল, জানব এর রক্ত দিয়ে লেখা ইতিহাস, বোঝার চেষ্টা করব এর অর্থনীতির স্পন্দন আর সংস্কৃতির একেবারে ভেতরের কথা, আর সবশেষে আমরা এর ভবিষ্যতের দিকেও একটু উকি দেব। বাংলাদেশকে ঠিকমতো বুঝতে হলে সবার আগে এর ভূগোলের এই অসাধারণ বৈপরীত্যটা বোঝা কিন্তু খুব দরকার। ভাবা যায়, প্রায় ১৭ কোটিরও বেশি মানুষ। এই জনসংখ্যা কিন্তু বাংলাদেশকে বিশ্বের ৮ম জনবহুল দেশ করে তুলেছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই বিশাল জনসংখ্যা বাস করে আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের চেয়েও ছোট একটা জায়গায়। মানে কি পরিমাণ ঘনবসতি একবার ভাবুন তো। এটাই বাংলাদেশকে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটা করে তুলেছে। কিন্তু এই দেশের আসল গল্পটা শুধু এর জনসংখ্যা বা ভূগোলের সীমাবদ্ধ না। এর আসল পরিচয় লুকিয়ে আছে নিজের আত্মপরিচয় আর স্বাধীনতার জন্য চুকানো মূল্যের মধ্যে। এর জন্ম ইতিহাসের বাঁকগুলো বেশ নাটকীয়। দেখুন, ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত যখন ভাগ হল, তখন এটা ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু পরিচয়ের যে সংগ্রাম, সেটা কিন্তু তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। সেই সংগ্রামেরই এক অবিস্মরণীয় অধ্যায় হল ১৯৫২ সাল। সে বছর মাতৃভাষা বাংলার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিল তরুণেরা। এই আত্মত্যাগ এতটাই বড় ছিল যে ইউনেস্কো এখন ২১শে ফেব্রুয়ারিকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। তো ভাষার জন্য যে লড়াইটা শুরু হয়েছিল, সেটাই কিন্তু ধীরে ধীরে স্বাধীনতার আকাঙ্ক্ষায় রূপ নেয়। আর তারই পরিণতিতে ১৯৭১ সালে ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। সত্যি বলতে, এই আত্মত্যাগের ওপরেই দাঁড়িয়ে আছে দেশটির জাতীয় পরিচয়। স্বাধীনতার পর শুরু হয় আরেকটা সংগ্রাম, সেটা হলো অর্থনৈতিকভাবে টিকে থাকার লড়াই। ভাবুন, যে দেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, সেই দেশই আজ এক উদীয়মান অর্থনৈতিক শক্তি। এই যে বদলে যাওয়ার গল্প, এর প্রধান চালিকা শক্তি হল দেশের তৈরি পোশাক শিল্প, মানে গার্মেন্ট সেক্টর। দেশের মোট রপ্তানি আয়ের অবিশ্বাস্যভাবে ৮৪% আসে কিন্তু এই একটা খাত থেকেই। এই শিল্পটা শুধু অর্থনীতির চাকাই ঘোরাচ্ছে না, এটা প্রায় ৪০ লক্ষ মানুষের কাজের সুযোগ করে দিয়েছে। আর এদের একটা বড় অংশই হলেন নারী, যা দেশের সামাজিক পরিবর্তনেও একটা বিশাল ভূমিকা রেখেছে। কিন্তু অর্থনীতি বা পরিসংখ্যানের বাইরেও বাংলাদেশের আরও একটা পরিচয় আছে। সেই পরিচয়টা মিশে আছে এর হাজার বছরের সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রার মধ্যে। এখানকার মানুষের পরিচয়টা খুব সহজ একটা কথায় ফুটে ওঠে: মাছে ভাতে বাঙালি। আসলে নদীমাতৃক এই দেশের মানুষের কাছে ভাত আর মাছ তো শুধু খাবার নয়, এটা তাদের সংস্কৃতিরই একটা অবিচ্ছেদ্য অংশ। এই সংস্কৃতিটা সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে পয়লা বৈশাখের মতো উৎসবে। বাংলা নববর্ষের এই প্রথম দিনটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে কণ্ডয় করে, যা আসলে বাঙালির ঐক্যেরই এক দারুণ প্রতীক। তবে সব কিছুকে ছাপিয়ে যায় এখানকার মানুষের অতিথি আপ্যায়ন। এখানে কোনো অতিথি, সে পরিচিত হোক বা একেবারে অপরিচিত, তাকে পরম যত্নে আপ্যায়ন করাটা একটা সামাজিক দায়িত্বের মতোই দেখা হয়। এই সমৃদ্ধ সংস্কৃতিকে সঙ্গে নিয়েই বাংলাদেশ এখন এক নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে। আর এই পথে সম্ভাবনা আর চ্যালেঞ্জ দুটোই কিন্তু পাশাপাশি হাঁটছে। দেশের জীবনযাত্রা একটা পরিষ্কার বৈপরীত্য আছে। একদিকে ঢাকার মতো শহরের আধুনিকতা, তুমুল ব্যস্ততা আর ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম। আবার অন্যদিকে গ্রামের শান্ত, সাধারণ আর প্রকৃতি ঘনিষ্ঠ জীবন। আজকের বাংলাদেশের বাস্তব চিত্রটা ঠিক এমনই। একদিকে যেমন যানজট, দূষণ আর জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় চ্যালেঞ্জ আছে, ঠিক তেমনি অন্যদিকে আছে মজবুত পারিবারিক বন্ধন, এক বিশাল তরুণ কর্মশক্তি আর প্রযুক্তি খাতের নতুন সব সম্ভাবনা, যা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এত সব চ্যালেঞ্জের মধ্যেই প্রকৃতি কিন্তু এই দেশটাকে সাজিয়েছে অপরূপভাবে। এখানেই আছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, সুন্দরবন, আর ১২০ কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে আজকের এই অবস্থানে উঠে আসার পুরো গল্পটা একটাই জিনিস প্রমাণ করে: এই দেশের সবচেয়ে বড় শক্তি এর মাটি, তেল বা গ্যাস নয়। এর আসল শক্তি হল এখানটার লড়াকু মানুষ। আর এই ১৭ কোটি মানুষের অদম্য জীবনী শক্তি কিন্তু এই বদ্বীপকে বারবার সব সংকট থেকে টেনে তুলেছে। এই ব্যাপারটা আমাদের সবাইকে নতুন করে কিছু একটা ভাবতে শেখায়, তাই না?